কর্মমুখী রসায়নের প্রথম ক্লাস। প্রথমে পঞ্চম অধ্যায়ের নোটটা নাও একটু, আর এখান থেকে কি কি শিখতে হবে দেখাই দিচ্ছি। শর্ট সিলেবাসে কি কি আছে এই নোটে সব শিখতে হবে না। এখান থেকে তোমরা শিখবে পঞ্চম অধ্যায়ে তো একটাই অংশ নোটের, এই পঞ্চম অধ্যায়ের সবগুলো আমাদের শর্ট সিলেবাসে নাই। যেগুলো শিখতে হবে 1, 2, 8, 9, 10 এই আপাতত এই কয়েকটা শিখলে চলবে, এবং 13। আচ্ছা, এই নোটে কিন্তু তেমন কিছু নেই, তাই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। 3টা ক্লাস হবে, 2টা সৃজনশীল, একটা অবজেক্টিভ। প্রথমে কি আছে দেখো, খাদ্য নিরাপত্তা। এই খাদ্য নিরাপত্তা কি 1 নম্বরের জন্য আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। খাদ্য নিরাপত্তার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। কারণ তুমি যত খাদ্য উৎপাদন করো, এগুলোতে একটা নির্দিষ্ট সময় পর কী হবে, নষ্ট হয়ে যাবে। যদি এগুলো সংরক্ষণ করে 1 বছরের জন্য রেখে দেওয়া যায়, তাহলে কোনোদিন আর খাদ্য ঘাটতি হবে না। কারণ অনেক সময় দেখা যায় বন্যার কারণে, ঘূর্ণিঝড়ের কারণে অনেক ফসল নষ্ট হয়। তো ওই সময়টাতে কি মানুষ না খেয়ে থাকবে নাকি? কিন্তু যে সময়ে বাম্পার ফলন হয়, ওই সময়ের খাদ্যগুলো যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে যখন খাদ্য ঘাটতি দেখা দেয় তখন এই খাবারগুলো ব্যবহার করা যাবে। তাই খাদ্য সংরক্ষণই হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রধান। তাই এখানে খাদ্য নিরাপত্তা কাকে বলে আছে এটা একটু শিখবে। প্রিজারভেটিভস কি এটাও শিখবে। যেগুলো নোটে আছে সেগুলোর জন্য আমি আর বলতেছি না, সেগুলো তো তোমরা নোট থেকে শিখবে। এখন এখানে দেখো 5টা প্রাকৃতিক প্রিজারভেটিভস আছে। প্রাকৃতিক প্রিজারভেটিভস যে সংজ্ঞাগুলো এখানে আছে সেগুলো আমি লিখে দিচ্ছি না, বা সেগুলো বলে সময় নষ্ট করব না। যেগুলো নাই, নোটে যা নাই সেগুলো আমি লিখে দেব। দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভস 1 নম্বরে হচ্ছে লবণ। এই 1 নম্বর হচ্ছে লবণ। লবণ হচ্ছে সবচেয়ে একদম সবার হাতের কাছে আছে। এই যে খাবার লবণ, এটা সবার কাছে আছে। এই লবণ দিয়ে কোনো খাদ্যদ্রব্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলে, খেয়াল করো এটা অবজেক্টিভে আসে, কিউরিং। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে বলে কি? কিউরিং। মাথায় রাখবে এটা অবজেক্টিভে আসে। এই অনেক সময় এটাও বলে লবণের কৌশলটা কি, যে লবণ কোন কৌশলে খাদ্য সংরক্ষণ করে, এটা কোন কৌশল? কৌশলটা হচ্ছে এক কথা কি, পানি শোষণ করে নেয়। এই যে মূল শব্দগুলোই শুধু মনে রাখবে, পানি শোষণ করে নেয়। অর্থাৎ লবণ কার থেকে? অণুজীব থেকে। অর্থাৎ যে সমস্ত অণুজীব তোমার খাবারটা নষ্ট করতে পারে, সেই সমস্ত অণুজীব থেকে লবণ কী করে? পানি শোষণ করে নেয়। ফলে অণুজীবটা কী হয়? মারা যায়। যেমন তোমরা যোগ দেখছো তো, যোগ গ্রামের বাড়িতে কাউকে ধরছে যোগ, দেখছো এমনি, কিন্তু ধরে নাই। কিন্তু এই যোগটা গরু ছাগল থেকে অনেক রক্ত শোষণ করে নেয়। ছোট্ট একটা যোগ রক্ত শোষণ করে অনেক বড় হয়ে যায়। এটা রাবারের, এটা যেহেতু রাবারের, সেজন্য এটাকে কেউ হাতুড়ি দিয়েও মারতে পারে না, এমনকি গুলি করেও মারা যাবে কিনা সন্দেহ। কিন্তু লবণ দিলে এটা মরে যায়। লবণ এটা সহ্য করতে পারে না, কারণ লবণ ওই যোগ থেকে পানি শোষণ করে নেয়। ফলে সেলগুলো ভেঙে যায় এবং রক্ত যা খাচ্ছে সব বের হয়ে চলে আসে। তাই এই লবণ কিন্তু শুধু যোগ না, এই লবণ তোমার এই যে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য, ফলে ওই পশুর চামড়ায় অণুজীব জন্মাতে পারে না, কারণ অণুজীবগুলো মরে যায়। এমনকি তোমার শিং মাছ, যেগুলো কাটা খুব কষ্টকর, শিং মেরে দিতে পারে তোমাকে, লবণ দিলে কিন্তু এগুলো শেষ, নরম হয়ে যায়, যেগুলো মিঠা পানির মাছ। তাই লবণ ভালো একটা সংরক্ষণ, যে কোনো অণুজীবকে মেরে ফেলতে পারে। তার কৌশল হচ্ছে সে কি করে? জীবকোষ থেকে পানিটা শোষণ করে নেয়। তারপর আসো চিনি। কাটা রাবার তো কাটাও যায় না, রাবার তো একদম।
না, এটা তো ইয়ে হবে না। এবার দেখো, তবে চামড়াটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এবার দেখো, আর লবণ কোথায় শ্বাস করা হয়তো জানো? আমাদের যে এখানে আনোয়ারা বাঁশখালী উপকূলীয় এলাকা আছে, সেখানে মূলত লবণ শ্বাস করা হয়। এবং এই লবণ শ্বাসটা অনেকটা লাভজনক। এটা কিছুই লাগে না, শুধু সাগরের পানিগুলো একটা জমিতে আইল বেঁধে রেখে দিলে সূর্যের তাপে শুকিয়ে লবণ উৎপন্ন হয়। এবার আসো চিনি। চিনির যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ অথবা ইংরেজিতে বলা হয় এটাকে অসমোসিস। অসমোসিস প্রক্রিয়া। অসমোসিস প্রক্রিয়া, এই অবজেক্টিভে আসবে কিন্তু এগুলো, যে চিনি কোন প্রক্রিয়ায় এই খাবার সংরক্ষণ করে, সেটার নাম হচ্ছে কি অসমোসিস প্রক্রিয়া। এই যে তুমি চিন্তা করো, একটা মিষ্টি এমনিতে ফেলে রাখলে কিছুদিন পরে এটার উপর ছত্রাক জন্মাবে, কিন্তু তুমি যদি মিষ্টিটা চিনির শিরার ভিতর রাখো, দেখবে যে এটা নষ্ট হচ্ছে না। এটা 1 বছর পরেও তুমি খেতে পারবে, 1 মাস পরে খেতে পারবে। তাহলে চিনি কিভাবে? ওই যে অভিস্রবণ প্রক্রিয়ায় অণুজীব থেকে পানি শোষণ করে নেয়, ফলে অণুজীব জন্মাতে পারে না। তারপর ভিনেগার। ভিনেগার, এই ভিনেগারের যে পদ্ধতি খেয়াল করে, এই দুইটা কিন্তু খুব কাছাকাছি। একটা কিউরিং, একটা হচ্ছে কি ফিকলিং। ভিনেগারে সংরক্ষণ করার পদ্ধতিটার নাম হচ্ছে কি ফিকলিং। এই ফিকলিং শব্দটা কোত্থেকে আসছে? আচারকে ইংরেজিতে কি বলে? পিকেল। এই যে ভিনেগার আচার তৈরিতে ব্যবহার হয়, সবাই তো জানো ভিনেগার থেকে আচার তৈরি হয়। এই আচার ফিকেল থেকে আসছে ফিকলিং, বাস এটা আর কখনো ভুলবে না। কিন্তু লবণ হচ্ছে কিউরিং, ভিনেগার দিয়ে করলে এটা কি ফিকলিং। এই দুইটা যেন উল্টাপাল্টা না হয়। আর ভিনেগারের যে মেকানিজমটা সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো, যে ভিনেগার কোন কৌশলে খাবার সংরক্ষণ করে, সেটা আমরা আগামী ক্লাসে তোমাদের দেখাবো। সে পিএইচ কমিয়ে দেয়, সেটা জমা থাক আগামী ক্লাসের জন্য। এরপর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহল শুধুমাত্র খাদ্য সংরক্ষক নয়, প্রিজারভেটিভস নয়, এটা একটা অ্যান্টিসেপটিক, শক্তিশালী জীবাণুনাশক। এটার কৌশল হচ্ছে সে সুষম ঘনমাত্রা বজায় রাখে সব জায়গায়, ফলে কোনো অণুজীব কী করতে পারে না, জন্মাতে পারে না এটার ভিতর। তারপরে আসো তেল। এই তেল কিভাবে খাবার সংরক্ষণ করে দেখো। তেল, এই তেলের পলিসিটা কি? অক্সিজেন আর পানি। এই অক্সিজেন আর পানি, এই দুইটা থেকে যদি তুমি খাবারকে দূরে রাখতে পারো, তাহলে সে খাবার নষ্ট হবে না। এই তেল সে কাজটাই করে। তেলের মধ্যে একটা বড়ই ডুবিয়ে রাখো, দেখবে এটা কিছুই হচ্ছে না। তাই কারণ তেলের ভিতর যখন কোনো কিছু ডুবিয়ে রাখা হয়, ওই খাবারটা অক্সিজেন আর পানির সংস্পর্শে আসতে পারে না। সেজন্য তেলের মধ্যে এই যে এই আচার আমরা ডুবিয়ে রাখলে এগুলো নষ্ট হয় না। এই বুঝতে পারছো তো? হ্যাঁ, যাক, এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা প্রাকৃতিক প্রিজারভেটিভস। এবার আসো কৃত্রিম প্রিজারভেটিভস। এইগুলো একটু লিখতে হবে। এখানে আরও কিছু আছে। দোঁয়ার সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করা যায়, যেমন শুটকি। শুটকি অনেকে দেখবে চুলার উপরে ঝুলিয়ে রাখে, মানে ওই ধোঁয়া এসে ওটার ভিতর কোনো জীবাণু আসলে জীবাণুগুলো মেরে ফেলে, অণুজীবগুলো মেরে ফেলে। এরকম কিছু প্রক্রিয়া আছে। এইবার আসো কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম প্রিজারভেটিভস, তবে কৃত্রিমের ভিতরেও প্রাকৃতিক আছে, দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল, এই কারা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট? একটু সংজ্ঞাটা একটু জটপট লিখে ফেলো। সংজ্ঞাটা যদিও বা নোটে আছে, নোটে একটু খুব শর্ট করে আছে আর কি, নোটে বেশি শর্ট করে আছে বলে আমি একটু বই থেকে লিখে দিচ্ছি। আর পঞ্চম অধ্যায়ের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে সঞ্জিত কুমার গুহর বইটা। তোমরা যদি 5 বছর আগে, 4-5 বছর আগের এই খাজাই স্যারের বইটা দেখো, সেখানে দেখবে পঞ্চম অধ্যায়ে কি কোনো আলোচনাই ছিল না, সামান্য। গুহর বইতে প্রচুর আলোচনা ছিল এবং এখনও আছে। এখন খাজাই স্যারে ওখান থেকে কিছু কপি পেস্ট করে আনছে, তোমরা তুলনা করলে দেখবে 3-4 বছর আগের বই। কিন্তু গুহর বইতে দেখবে প্রত্যেকটা এই প্রিজারভেটিভস নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করছে, ডিটেলস। তাই এর বাইরে প্রশ্ন করা অসম্ভব।
তাই তুমি যদি এই বইটা পড়তে পারো তোমার অবজেক্টিভ নিয়ে একদম চিন্তা করতে হবে না, সব পাবো ওখানে। আচ্ছা দেখো, প্রথমত এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কাকে বলে? এই যে খাদ্যদ্রব্যকে ইস্ট, মোল্ড ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে, এই মুখস্থ করে ফেলো সাথে সাথে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্য, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয় তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলে। যেমন যেমন দেখো, যেমন বেনজোয়েট, বেনজোয়েট সংকেত কিন্তু লাগে না, তবে যেটা তোমার প্রয়োজন হবে এই যে এটা আমরা জানি, এইগুলো একটু চিনে রাখো। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, অর্গানিক পড়লে অবশ্য সেখানে দেখবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের হাইড্রোজেনটা যখন কোনো একটা ধাতু দিয়ে প্রতিস্থাপন হয়, পটাশিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট, এই বেনজোয়েটটা দেখো আমাদের অবজেক্টিভের জন্য যে বিষয়গুলোর প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে, এই বেনজোয়েট আমাদের কি কাজে লাগে। এই বেনজোয়েট দিয়ে আমরা ময়দা, ঘি, জুস, আচার, কোমল পানীয়, কাঁচা ফল, ফলের রস এইগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, কী কী বলছি মনে থাকবে তো? এই যে ফলের রস, জুস, ফলের রস মানে জুস আর কি, আচার, এই কোমল পানীয় এবং বেকারি শিল্প, এইগুলো সংরক্ষণে ব্যবহার করা হয় বেনজোয়েট। এটা গেল বেনজোয়েট। ঠিক আছে, এগুলো তোমার নোটেও আছে, যেহেতু নোটে আছে এই জন্য আর লিখে দিচ্ছি না। বেনজোয়েট। এরপরে আসো সরবেট। হ্যাঁ, সরবেট। এই দেখো সরবেটটা কীরকম, আমরা একটা সংকেত লিখতেছি, দেখো আগে এটার নাম হচ্ছে সরবিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সরবিক অ্যাসিড। তবে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বে এই যৌগগুলোর নাম তখন তোমাকে দিতে হবে। আইফেক সিস্টেম, এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6, 6টা হলে হেক্স, 2 আর 4 নাম্বার কার্বনে, 2 আর 4 দুইটা ইন, 2 4 ডাইন, তারপর 1 নম্বরে কি আছে? ওয়িক অ্যাসিড। শেষ, ব্যাস হয়ে গেছে। এক্স 1 4 2 4 ডাইন, এই যে 2 4 ডাইন, দুইটা ইন। কোন দিক থেকে গণনা করবো? কার্যকরীমূলক যে দিক থেকে সেদিক থেকে গণনা করতে হবে। কার্যকরীমূলক এদিকে, তাই ওই দিক থেকে গণনা করতে হবে। যাক, এই জিনিসগুলো এখন শেখার দরকার নেই, তোমরা আবার এটা নিয়ে টেনশন করিও না, এটা এখন শেখার দরকার নেই। এটা অর্গানিকে গেলে সেকেন্ড ইয়ারে উঠতে পারলে, এখনও তো সবাই সেকেন্ড ইয়ারে উঠি নাই, উঠতে পারলে তখন এগুলো নিয়ে চিন্তা করবো, এখন না। এখন এটার চিন্তা, এখন সরবিক অ্যাসিড হিসেবে চিনো। যখন এখানের হাইড্রোজেনটা কোনো একটা ধাতু দিয়ে প্রতিস্থাপন হয়ে যাবে তখন এটার নাম হবে কি? সরবেট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো সরবেট কি জিনিস? এই হচ্ছে সরবেট। এই সরবেট আমাদের কি কি কাজে লাগবে? পাউরুটি, বিস্কিট, কেক, বেভারেজ সামগ্রী, পনির, মশলা, কাঁচা ফলমূল, পুডিং, সালাদ, জেলি, এইগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। মুখস্থ আছে কি কি বলছি? নোটে তো আছে বেশ কিছু। এর বাইরেও কাঁচা ফলমূল, কেক, পাউরুটি, বিস্কিট, মশলা, পনির, জেলি, সালাদ, আচার, পুডিং ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয় সরবেট। দেখ, এরপরে আসো নাইট্রাইট ও নাইট্রেট। 3 নম্বরে আসো নাইট্রাইট ও নাইট্রেট। নাইট্রাইট ও নাইট্রাইট, এই দেখো ওরা কারা? এই যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট। তো তোমার নোটে আছে, দেখো নোটে যেটা আছে সেটাই চলো। মাংস এবং মাংসজাত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়।
এই মনে থাকবে তো, মাংস এবং মাংসজাত খাদ্য সংরক্ষণে এটা ব্যবহার করা হয়। তবে ইদানিং চিপস, চানাচুর, বিস্কিট অর্থাৎ প্যাকেটজাত অনেক দ্রব্য সতেজ রাখতেও এটা ব্যবহার করা হচ্ছে। চিপস জাতীয় খাবারও এটা দিয়ে সংরক্ষণ করা যায়। এই গেল আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এই দেখো এদের সর্বোচ্চ মাত্রা হতে হবে কত? 0.1%। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যদি এর থেকে বেশি হয় তাহলে ক্যান্সার সৃষ্টি হবে, বুঝতে পারছো তো? এই জন্যই এই বিভিন্ন এই প্রিজারভেটিভস মুক্ত খাবার খেতে পারলে তো ভালো। প্যাকেটজাত খাবারই একটা সমস্যা, অবশ্যই এটার মাত্রাটা সহনীয় হতে হবে। এটা এই যে কত পার্সেন্ট আছে এটার দায়িত্ব হচ্ছে বিএসটিআই, যারা অনুমোদন দেয় এই খাবারগুলোর। এই বিএসটিআই এটা টেস্টিং ইনস্টিটিউট, এটা তো রাখা হয়েছে ওই জন্য। এটা তো মানুষের পক্ষে সম্ভব না যে কত পার্সেন্ট আছে বের করা, এটা ওদের কাজ। একটা সরকারি সংস্থা আছে যারা এগুলো ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করবে। এরপরে আসো আরেক ধরনের, এটা গেল কি অ্যান্টিমাইক্রোবিয়াল। এবার 2 অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে একটু লিখে ফেলো আগে। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অক্সিডেন্ট মানে কি? অক্সিডেন্ট মানে তো স্পষ্ট হচ্ছে কি জারণ থেকে রক্ষা করা। খাদ্যদ্রব্যকে লিখো, খাদ্যদ্রব্যকে জারণ ক্রিয়া হতে রক্ষা করার জন্য খাদ্যদ্রব্যকে জারণ ক্রিয়া হতে রক্ষা করার জন্য যেসব প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, আচ্ছা এখানে আবার একটা বিশেষ বিষয় আছে। আমরা তো বলছি এগুলো কৃত্রিম, তবে না, অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকও আছে। এটা অবজেক্টিভে আসে কিন্তু, এটা একটু জেনে নাও, এটা নিশ্চিত আসবে এখান থেকে একটা। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা? দেখো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা? 1 ভিটামিন সি। দেখি ভিটামিন সি কোথায় পাওয়া যায়? কাঁচামরিচ, সবুজ শাকসবজি, লেবু, তারপর আমলকি, কাঁচা আম, কাঁচা যে কোনো ফল ফুলে এগুলো পাবে। তবে এখানে একটা অনেক লম্বা তালিকা আছে, আমি বলি। আমলকি, আমড়া, লেবু, কাঁচা আম, করমচা, জলপাই, কুল, কাঁচা পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। আর বিভিন্ন সবজি, কাঁচামরিচ। আর ভিটামিন সির অভাবে কী রোগ হয়? কি জানে না? স্কারবি রোগ হয়, বিভিন্ন চর্মরোগ, স্কারবি রোগ হয়। এবার আসো ভিটামিন ই। আর ভিটামিন সির আরেকটা নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এখান থেকে নামটা আসছে, অ্যাসকারবি রোগটা, অ্যাসকর্বিক অ্যাসিড। এটার সংকেত যেহেতু জটিল, এই জন্য এগুলো লিখে দিচ্ছি না। ভিটামিন ই, যেটাকে ট্যাকোফেরল বলে, এই ভিটামিন ইর উৎসগুলো একটু শুনে নাও। বিশেষ করে উদ্ভিজ তেল, শস্য বীজ, গমের অঙ্কুর, এইগুলো হচ্ছে ট্যাকো। এগুলো অবশ্য নোটে আছে, নোট থেকেও দেখতে পারবে। তারপর আরেকটা হচ্ছে বিটা ক্যারোটিন। এটা একটু সংশোধনী আছে, নোটে আছে বি ক্যারোটিন। এটা ভুল আসছে, নোটে একটা ভুল পাওয়া গেছে। আমি লাল কালি দিয়ে দেখা দিচ্ছি, তোমরা এটা বি হবে না, এটা হবে কি? বিটা ক্যারোটিন, বিটা। তাই এটা বি লিখবে না, এটা একটু ঠিক করে নিয়ে তো, এটা বিটা হবে, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন মানে হচ্ছে কালার সবজি। কালার সবজির নাম বলো তো, কালার সবজি কারা? গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, এইগুলো হচ্ছে বিটা ক্যারোটিন। তরমুজ, মিষ্টি আলু, যেগুলো মানে কালার। মিষ্টি আলু, রাঙা আলু বলি আর কি আমরা, কি বলো? তারপর আরেকটা হচ্ছে সেলেনিয়াম। এগুলোর উৎসগুলো যেহেতু আমি বলে দিচ্ছি, নোটও আছে, চিন্তা নাই। সেলেনিয়াম
সেলেনিয়ামও একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। সেলেনিয়াম মূলত মাছ, মাংস, মুরগি, ডিমে পাওয়া যায়। মাছ, মাংস, মুরগি, ডিম, এগুলোতে সেলেনিয়াম পাওয়া যায়। এগুলো, এটা অধাতু, এটা একটা অধাতু, তবে এটা প্রাকৃতিক। এই খেয়াল করছো, এই চারটা হচ্ছে কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই চারটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এবার আসো এই কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো দেখি। দেখো, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তোমরা একটু নোটে ওভাবে আলাদা নাই, কৃত্রিম আর প্রাকৃতিক আলাদা নাই, তোমরা একটু আলাদা করে নিও। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম দেখি একটা একটা। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এই যে লেবুর রসে থাকে। সাইট্রিক অ্যাসিডের সংকেত দেখো কীরকম। এই সাইট্রিক অ্যাসিডের সংকেত 3টা COOH গ্রুপ আছে। এই হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মনে থাকবে তো। এগুলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু ট্রাইগ্লিসারাইড থেকে আসে সাইট্রিক অ্যাসিড। তবে এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু কিলেটিং এজেন্ট হিসেবেও ব্যবহার হয়। কিলেটিং এজেন্ট হিসেবেও এটাকে দেখা যায়, তবে এটা মূলত একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সাইট্রিক অ্যাসিড। এটা মূলত জ্যাম, জেলি, আচার, ক্যান্ডি, রান্না করা মাছ, মাংস, কোটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কোথায়? জ্যাম, জেলি, আচার, এই রান্না করা মাছ, মাংস, কোটাজাতকরণে এবং মাছ, মাংস সংরক্ষণে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপরে আসো এই 2 BHA। এইগুলো কিন্তু অনেক সময় সংকেত লিখতে দেয়, BHA। এইগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এটার নাম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি। প্রথমেই যেহেতু দিছি আমরা, হলে হবে অ্যানিসোল, হলে হবে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। এটার সংকেতটা একটু দেখে নাও কীরকম। এটা হচ্ছে অ্যানিসোলের সংকেত। অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি পড়ার পর তুমি জানতে পারবে। অ্যানিসোল হচ্ছে একটা ইথার, ফিনাইল মিথাইল ইথার বা মিথক্সি বেনজিন। অ্যানিসোলের এক নাম হচ্ছে ফিনাইল মিথাইল ইথার বা মিথক্সি বেনজিন। মিথাইল ফিনাইল ইথার বা ইথক্সি বেনজিন। দেখো, এটা অ্যানিসোল। তারপর কি বলছে? বিউটাইলেটেড। বিউটেন মানে কয় কার্বন? বিউটেন মানে হচ্ছে 4 কার্বন। এই সেই বিউটাইলেটেড হাইড্রোক্সি। এই হাইড্রোক্সি, বিউটাইলেটেড হাইড্রোক্সি কি? অ্যানিসোল। BHA, ঠিক আছে? BHA। এই BHA তোমার এটা একটা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সাধারণত তেল চর্বি জাতীয় খাবার সংরক্ষণে বেশি ব্যবহার হয়। এবার 2 3 BHT কি হবে দেখো? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। টলুইনের সঙ্গে কে পারো? টলুইন। অ্যানিসল তো CH3, আর টলুইনে কি দিই দেখো, আমি এখানে লিখতেছি সংকেতটা। টলুইন হচ্ছে CH3, CH3 থাকলে টলুইন। বিউটাইলেটেড। তবে আচ্ছা, এখানে একটা ব্যতিক্রমী ঘটনা আছে। এই যেটা টলুইন BHT, সেটা কিন্তু ডাবল বিউটাইলেটেড। মনে রাখতে পারবে, ডাবল। এটা তো সিঙ্গেল বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, কিন্তু এটা বিউটাইলেটেড হাইড্রোক্সি কি? টলুইন। এটা কিন্তু ডাবল। BHT টি হচ্ছে টলুইন। টি দিয়ে টলুইন, দিয়ে কি? অ্যানিসোল। দিলে অ্যানিসোল, টি দিলে টলুইন। এবার আরেকটা আছে এই ধরনের,
আরেকটা আছে দেখো TBHQ, দেখো TBHQ নাম কি হবে? টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনোন হাইড্রোক্সি কুইনোন। হ্যাঁ, কুইনোন। এটার সংকেত কি হবে দেখো, এই কুইনোন মানে এরকম, এদের দুইটা ওয়েস থাকবে, কুইনোন দুইটা ওয়েস। আর বিউটাইলেটেড তো ঠিক আছে, বিউটান মানে কয়টা কার্বন? 4 কার্বন, বিউটাইলেটেড। এটা টারশিয়ারি কেন বলছে? কারণ এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনের সাথে যদি 3টা অ্যালকাইল মূলক থাকে তখন এটাকে বলা হয় টারশিয়ারি। এই কার্বনের হাত কয়টা? 4টার মধ্যে 3টাতে 3টা অ্যালকাইল মূলক থাকলে সেটাকে টারশিয়ারি। এগুলো অবশ্য অর্গানিক পড়ার সময় দেখবে, 2টা থাকলে সেকেন্ডারি আর 1টা থাকলে প্রাইমারি। এই যতটা অ্যালকাইল মূলক থাকবে সে তত ডিগ্রি বা তত টারশিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি এভাবে নির্ধারণ করা হয়। সেখান থেকে শব্দটা আসছে যে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনোন মানে ডাবল ওয়েস, 2টা ওয়েস থাকবে। তারপর প্রোফাইল গ্যালেট আরেকটা আছে, প্রোফাইল গ্যালেট। হ্যাঁ, প্রোফাইল গ্যালেটের সংকেতটা কিরকম একটু দেখি। প্রোফাইল গ্যালেটে এতক্ষণ আমরা দেখছি কুইনোনে থাকে যে তোমার এই 2টা ওয়েস, কিন্তু প্রোফাইল গ্যালেটের 3টা ওয়েস থাকে। প্রোফাইল গ্যালেটের 3টা ওয়েস, 3টা। এই দেখো কুইনোনে 2টা, প্রোফাইল গ্যালেটের 3টা। আর এখানে থাকবে C+C3H7, প্রোফাইল গ্যালেট C+C3H7, এটা হচ্ছে প্রোফাইল গ্যালেট। এইগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে অ্যান্টিঅক্সিডেন্টগুলো মোটামুটি আমরা জানলাম। এবার সর্বশেষ কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্টগুলো একটু দেখি, কিলেটিং এজেন্ট কারা? কিলেটিং এজেন্ট, এই দেখো কিলেটিং এজেন্ট কাকে বলে, কি লিখবে? খাদ্যদ্রব্যে বিদ্যমান, হ্যাঁ, বিভিন্ন অবস্থান্তর মৌলের আয়নকে, খাদ্যদ্রব্যে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর। এই গ্লাসটা একটু বন্ধ করে দিও। হ্যাঁ, খাদ্যদ্রব্যে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর মৌলের, খাদ্যদ্রব্যে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর মৌলের আয়নকে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ করে, নিষ্ক্রিয় করে দেওয়া। আবদ্ধ রাখতেও লিখতে পারো, আবদ্ধ রাখতে, অথবা এনজাইমের ক্রিয়া প্রতিরোধ করতে, যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। এনজাইমের ক্রিয়া প্রতিরোধ করতে যে প্রিজারভেটিভস ব্যবহার করা হয় তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। কিলেটিং এজেন্ট বল। আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি এটা কিভাবে করে। এটা যেমন একটা উদাহরণ দিই, যেমন EDTA, এটা একটা সবচেয়ে ব্যবহৃত উত্তম কিলেটিং এজেন্ট। ইথিলিন ডাইএমিন
ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। প্রথমত দেখো ইথিলিনের সংকেত দেখো, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের একটা হাত যদি ভেঙে যায় দুইটা হাত বের হয়, এগুলো অর্গানিক পড়ার সময় জানবে। কার্বন যোজনিক চার, এখানে কার্বন যোজনিক চার ছিল, কিভাবে দ্বিবন্ধন আর দুইটা হাইড্রোজেন, কয়টা? চারটা। এদিকে দুইটা হাত, এখানে দুইটা হাত, কিন্তু একটা যখন ভেঙে যাবে এখন তো হয়ে গেছে তিনটা, তাহলে ওর একটা ওর একটা, ও দুই পাশে দুইটা অ্যামিন ঢুকবে। এখন কিছু লিখবেন আগে দেখো, বর্তমানে এটার নাম হচ্ছে ইথিলিন ডাই অ্যামিন, দুইটা অ্যামিন ঢুকলো। এখন এখানে চারটা অ্যাসিটিক অ্যাসিড ঢুকবে, টেট্রা মানে চারটা। কীভাবে ঢুকবে? এই যে দুইটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপন হবে অ্যাসিটিক অ্যাসিড দ্বারা, এইভাবে এই দুইটা হাইড্রোজেন অ্যাসিটিক অ্যাসিড দ্বারা প্রতিস্থাপন হবে। অ্যাসিটিক অ্যাসিড দ্বারা প্রতিস্থাপন, এই হয়ে গেল ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তো সবাই চিন্তা করতো CH3COOH, কিন্তু এদিকে যদি একটা হাত থাকে তখন এখান থেকে একটা হাইড্রোজেন কী হবে? কমে যাবে, সেজন্য এটা CH3 লিখতে পারবে না, CH2। তারপর আরেকটা এরকম কিলেটিং এজেন্ট আছে, সেটা হচ্ছে EDA, EDA মানে ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন। ওই এটা সংকেত, এই যে বললাম যে এরকম, আগে মনে করে ইথিলিন ছিল, একটা বন্ধন ভেঙে যাবে, দুই পাশে দুইটা কি অ্যামিন গ্রুপ ঢুকে যাবে, এটা হচ্ছে EDA। এদের কিলেটিং এজেন্ট কেন বলে বা কিভাবে এরা ওই অবস্থান্তর মৌলের আয়নকে সন্নিবেশ বন্ধন দ্বারা কিভাবে আবদ্ধ করে সেটার কৌশলটা একটু দেখায়, সেই কৌশলটা একটু দেখাই আমরা। এবং কিলেট শব্দটা কোত্থেকে আসছে? কিলেট শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, কিলেট একটা গ্রিক শব্দ, কিলেট এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ক্রেপস ক্ল, মানে কাঁকড়ার কামড়, কাঁকড়ার কামড়ের মতো এটা ধরে রাখে। কিভাবে সম্ভব? দেখো এগুলো কিভাবে কাঁকড়ার কামড়ের মতো, এর যেমন একটা লোন পেয়ার, এরও কিন্তু একটা লোন পেয়ার, দুইজনে মনে করো এখানে একটা কপার আয়ন আছে মাঝখানে, বা আয়রন বা যে কোনো একটা অবস্থান্তর ধাতুর আয়ন, এদিক থেকে একটা কামড়, এদিক থেকে আরেকটা কামড়, কারণ কাঁকড়ার দুইটা হাত না, এই দুই হাত দিয়ে এইভাবে দুইভাবে কামড় দেয়, দিয়ে ধরে রাখে, এই জন্যই এগুলিকে কিলেটিং এজেন্ট বলে। তবে আমরা কিভাবে দেখাবো দেখো, আমরা এটা দিয়ে দেখাচ্ছি না, এরকম যারা দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এটা তো একটা যৌগ, যখন একটা যৌগ দুই দিক থেকে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, দুই জোড়া লিগ্যান্ড দান করতে পারে, এগুলিকে বলা হয় বাইডেন্টেড বা দ্বিদণ্ডী লিগ্যান্ড। এমনি আমরা এতদিন যে লিগ্যান্ডগুলো দেখে আসছি, ওরা তো শুধু একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই যে পানির মধ্যে হয়তো দুইটা লোন বের আছে, কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে কিন্তু একটা, দুইটা পারবে না, কিন্তু এরা দুইটা পারে, কারণ দুইটা ভিন্ন পরমাণুতে আছে, তাই দুই দিক থেকে দিতে পারে বলে এদেরকে বাইডেন্টেড বা দ্বিদণ্ডী লিগ্যান্ড বলে। দেখো এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো লাগবে, দ্বিদণ্ডী লিগ্যান্ড, এগুলোকে দ্বিদণ্ডী লিগ্যান্ড বলে। আমরা EDTA দিয়ে বিষয়টা দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি, কারণ এটা দিয়ে দেখাতে সুবিধা, কিভাবে দুই দিক থেকে আক্রমণ করে দেখাচ্ছি। এই যে ইথিলিন ডাইএমিন, এই ইথিলিন ডাইএমিনকে আমরা এভাবে লিখতে পারি, H2N CH2 H2N, এটা ওর দুটা লোন পেয়ার, এই দুটা লোন পেয়ার এইভাবে সন্নিবেশ বন্ধন দ্বারা আক্রমণ করছে। এবং এই যে দেখো এই পাশ থেকে কিন্তু আরো একটা সেম যৌগ, দেখছো তো কিভাবে নিষ্ক্রিয় করে ফেলছে। এই যে অবস্থান্তর ধাতুর আইনকে এটা কি করে ফেলে? নিষ্ক্রিয় বেড়ে ফেলে। তোমরা দেখছো এই যে এনজাইমিক ক্রিয়া প্রতিরোধ করে, এর ফলে এনজাইম, এটা আয়রনও হতে পারে, এনজাইমিক ক্রিয়া প্রতিরোধ করে। তোমরা দেখছো যে
কচু খেলে লতি খেলে গলা ধরে, কিন্তু সেখানের মধ্যে যদি আমি অল্প সাইট্রিক অ্যাসিড দিই, লেবুর রস দিলে একটু কমে যায়, গলা ধরার প্রবণতাটা কমে যায়। তাহলে লেবুর রসটা এখানে কি করে, কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এই যে এনজাইমিক ক্রিয়া প্রতিরোধ করে। অনেকে আনারস খেলে বিভিন্ন অ্যালার্জি বা অনেক কিছু দেখা যায়, কারো বিশেষ খাবারে অ্যালার্জি থাকে, তো ওর জন্য এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যাতে ওইটা কেটে যায়। এই এনজাইমিক ক্রিয়াগুলো প্রতিরোধ করে, এগুলো হচ্ছে কিলেটিং এজেন্ট। আচ্ছা, তারপর এই এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু প্রিজারভেটিভস, প্রাকৃতিক প্রিজারভেটিভস, কৃত্রিম প্রিজারভেটিভস। অনেকে তো জানা না পঞ্চম অধ্যায়ে আসলে এত কিছু আছে, যে প্রিজারভেটিভস নিয়ে যে এত গবেষণা হতে পারে। তো এটা তোমরা গুহ স্যারের বইটা পড়লে সেখানে কিন্তু এই বিষয়গুলো পাবে। এর বাইরে আমি আর কিছু বিষয় বলবো যেগুলো হয়তো আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু এগুলো বাদ দিলে তোমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু সমস্যা পড়তে হবে। 3 নম্বরে কিছু সংজ্ঞা আছে। কোটাজাতকরণের ধাপগুলো একটু দেখতে পারো। যেমন আমি তোমাকে বললো যে আম কোটাজাতকরণ, এটা কিভাবে করা হয়। প্রথমে আমি বাগানে যাব, আম বাগান, সেখান থেকে আমগুলো সংগ্রহ করব, ভালো আমগুলো কি বাছাই করব, এগুলো ওজন করব, ধৌত করব, খোসা ছাড়াবো, স্লাইস করব, টুকরা করব, এখানে সবগুলো আছে প্রসিডিওর। এরপর ব্লাঞ্চিং বিষয়টা কি? ব্লাঞ্চিং হচ্ছে বাষ্পের সাহায্যে ফোটানো, অথবা এর ফলে কি হয়, বাষ্পের সাহায্যে যখন কোনো ফলকে ফোটানো হয় তখন এটা জীবাণুগুলো ধ্বংস হয়। কোনো গ্রান থাকলে, কটু গ্রান থাকলে সেটা দূর হয়, এনজাইম থাকলে এটা ক্রিয়া বন্ধ হয়। তারপর অ্যাডজাস্টিং কীরকম, এই যে খাদ্যদ্রব্যকে কোটাজাতকরণের আগে ওই কোটার মধ্যে তো আমরা প্রিজারভেটিভস যোগ করি। মনে করো আমগুলো স্লাইস করে কোটার মধ্যে রাখলাম, তারপর সেখানে প্রিজারভেটিভস যোগ করি। এরপর এটা 3 ভাগের 2 ভাগ পানিতে ডুবিয়ে প্রায় 95 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 থেকে 7 মিনিট তাপ দেওয়া হয়। এর ফলে কি হয়, কোটার ভিতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটা বের হয়ে চলে আসবে। এটার নামই হচ্ছে কি, অ্যাডজাস্টিং। কারণ বাতাসের সাথে কিন্তু জীবাণু থাকতে পারে, আর বাতাসটা যদি বের হয়ে আসে ওটার সাথে জীবাণুগুলো বের হয়ে চলে আসবে। এরপর আমরা সিল করে দিলাম। সিল করার পরই সাধারণত রিটোর্টিং করা হয়। মনে করো এরপরও দুর্ঘটনাক্রমে কোটার ভিতরে কোনো অণুজীব রয়ে গেছে, এখন এটা বের করবে কী করে, এটা তো সিল করে ফেলছে। এরপরে হচ্ছে রিটোর্টিংটা কীরকম, যদি সেটা অ্যাসিড জাতীয় খাবার হয় তাহলে 90 থেকে 100 ডিগ্রি, আর যদি অ্যাসিড কম থাকে তাহলে 120 ডিগ্রিতে তাপ দেওয়া হয় প্রায় 2 ঘন্টা ধরে। 1.5 থেকে 2 ঘন্টা, চিন্তা করতে পারো, 1.5 থেকে 2 ঘন্টা যদি 120 ডিগ্রিতে কোনো ক্যানিংয়ে কোনো কোটার মধ্যে তাপ দেওয়া হয়, সেখানে কোনো অণুজীব আর বেঁচে থাকতে পারবে? ভিতরে যদি কেউ থাকে সেটা শেষ, মরে যাবে। এটার নাম হচ্ছে রিটোর্টিং। এরপরে ফুটলেকার হচ্ছে কোটার ভিতরে যদি এটা টিনের কোটা হয়, অনেক সময় টিনের মধ্যে মরিচা ধরে, তো ওই মরিচাটা তো খাবারের সাথে লেগে যাবে, কারণ ওই কোটার মধ্যে তো দীর্ঘদিন ধরে খাবারটা থাকবে, 6 মাস 1 বছর এভাবে থাকবে। যদি তুমি মঙ্গল গ্রহে যাও তো কয়েক বছর রাখতে হবে, চাঁদে গেলে হয়তো 6 মাসের মধ্যে এটা খুলতে পারবে কোটাটা। তাহলে এই যে এই কোটার উপর একটা প্রলেপ দেওয়া, টিনের উপর একটা প্রলেপ দেওয়া, যাতে ওই খাবারটা নষ্ট না হয়, কোটার সংস্পর্শে আসে, এটাকে বলে ফুটলেকার। স্মোক পয়েন্ট, যে তাপমাত্রায় তেল চর্বিযুক্ত ফ্যাটি অ্যাসিড ভেঙে গ্লিসারল ভেঙে যায় সেটা। পাস্তুরাইজেশন, এটা তো জানো দুধের ক্ষেত্রে খুবই জরুরি পাস্তুরাইজেশন, এই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা হয়। তারপর এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট দ্রবণ আছে, সংজ্ঞা আছে। যেমন দ্রবণের মধ্যে দ্রব কণার আকার সবচেয়ে ছোটো হয়। কলয়েডের মধ্যে দ্রব কণার আকার একটু বড় হয়। সাসপেনশনে দ্রব কণার আকার আরও বড় হয়। আর ইমালশন হচ্ছে তরলের মধ্যে তরল কণা বণ্টিত হওয়া। এগুলো কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। এগুলো হয়তো এখন আমাদের শর্ট সিলেবাসে নাই, আমি আবারও বলছি এই বিষয়গুলো কিন্তু শর্ট সিলেবাসে নাই, কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টের জন্য বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো শিখতে হবে। এই যে ইমালশন, কোয়াগুলেশন, সাসপেনশন, কলেট, এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই জরুরি। এগুলো দিয়েও দিতে পারে, অনেক সময় হয়তো শর্ট সিলেবাসে নাই কিন্তু সংজ্ঞা হিসেবে কিন্তু দিয়ে দিতে পারে, বলা যায় না। এই যে সংজ্ঞাটা বাদ দেওয়াটা খুব রিস্কি হয়, তাই এগুলো একবার অন্তত রিডিং পড়ে যাবে। তারপর 4-5 টোটালি বাদ দিতে পারো, এগুলো দরকার নেই।
এই যে দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি, এগুলো আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু তুমি নিজেই দুধ থেকে ঘি তৈরি করতে পারো বাসা বাড়িতে। একবার চেষ্টা করে দেখো, এই প্রসিডিওরটা ফলো করো। এখানে যেভাবে যেভাবে আছে সত্যি সত্যি দেখো ঘির গন্ধ পাওয়া যায় কিনা, পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাপমাত্রা তো আন্দাজের উপর, এটা তো অনুমান নির্ভর, অনুমান করে করতে হবে আর কি। আর আগামী ক্লাসে আমরা 8 নাম্বার 9 নাম্বার এইগুলো আগামী ক্লাসে পড়াবো, 8, 9, 10 এগুলো। আজকে তাহলে আরও তো কিছুক্ষণ সময় ছিল, আরও কিছু পড়ানোর যেত। আচ্ছা, এখানে শেষ করে দিই। আগামী ক্লাসে আমরা তাহলে ভিনেগারের ক্রিয়া কৌশল এগুলো দেখাবো, ঠিক আছে? আগামী ক্লাসটা হবে খুব ইম্পর্টেন্ট, ওইটা করলে একটা উদ্দীপক পেয়ে যাবে কিন্তু সবাই।